আমরা সবাই মজলুম ছিলাম। পার্লামেন্টে আমি 2-3 বার বলেছি যে এই পার্লামেন্টে এমন সদস্য খুঁজে পাওয়া কঠিন হবে যিনি ফ্যাসিবাদের হাতে জুলুমের শিকারে পরিণত হননি। সুতরাং এটি মজলুমদের একটা মিলন মেলা। মজলুম তো মজলুমের দুঃখ বুঝার কথা, কিন্তু আফসোস ক্ষমতার চেয়ার সম্ভবত এইরকমই নির্মম যে মানুষকে তার অতীত ভুলিয়ে দেয়। তখন সামনে ক্ষমতার ওই সোনালী ঘোড়ার দৌড় ছাড়া আর কিছুই দেখে না। আপনারা দেখেছেন বর্তমান সরকারি দল সংসদ নির্বাচনের ইঞ্জিনিয়ারিং তারা স্বীকার করে নিয়েছে। সংসদের ভিতরে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম তিনি বলেছেন ছাত্ররা আন্দোলন করে সরকারের পতন ঘটিয়েছে, আমরাও ছিলাম, তবে ক্যাপ্টেনের হাতে ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে গিয়ে ট্রফি তুলে দিয়ে এসেছে। লজ্জা! আন্দোলন যে ছাত্ররা করেছে সেই ছাত্ররা এবং তাদের মা বাবারা মিলে যাকে দেশের ক্ষমতায় বসাতে চাবে তারাই বসবে। ডক্টর ইউনূস যদি এটা করে থাকেন আমি এইটারও নিন্দা জানাই, এবং এই আত্মস্বীকৃতির মধ্যে দিয়ে এটা প্রমাণিত হলো যে ইঞ্জিনিয়ারিং এর কথা নির্বাচনে উঠেছে সেটা সত্য। এখন বলতে পারেন আপনারা কি করলেন, ভোট দিলাম 70% মানুষ, আপনারা ভোটটা করে তুলতে পারলেন না কেন? আমরা কেন পারিনি তার জবাব আমার চাইতে আপনারা কম জানেন না। তবে এইটা ঠিক, আমি সেদিন পার্লামেন্টে বলেছিলাম গুগু বারবার ধান খেতে আসে, কিন্তু কপাল যখন মন্দ হয় তখন কিন্তু জালে বেঁধে যায়। ইনশাল্লাহ গুগু বেঁধে যাবে, দেরি হবে না ইনশাল্লাহ। বিএনপি জাতির সাথে প্রতারণা, ধোঁকা এবং গাদ্দারি করে তাদের যাত্রা শুরু করেছে। এবার তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে তারা শপথ নেয়নি। তারা তখন বলেছে গণভোট হারাম। এখানেই দাঁড়িয়ে একজন বক্তা জুলাই যোদ্ধা বলেছেন বাংলাদেশের প্রথম গণভোটটাও কিন্তু সংবিধানে ছিল না। একজন সামরিক ব্যক্তি তিনি বেসামরিক প্রেসিডেন্ট হওয়ার জন্য সেই গণভোট দিয়েছিলেন। বিএনপি গর্ব করে বলে 71 তাদের, 90 তাদের, 24 তাদের, সবকিছু তাদের, আর কারো কিছু নেই। 71 তো বিএনপির জন্মই হয়নি, 71 তাদের হয় কিভাবে? এখন যদি বলে যে 71 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং যুদ্ধ করেছেন, সেই কারণে হ্যাঁ ঘোষণা উনি দিয়েছেন, প্রথমবার নিজের পক্ষ থেকে, দ্বিতীয়বার আরেকজনের পক্ষ থেকে, আর যুদ্ধ উনি করেছেন আমরা অবশ্যই সম্মান করি। কিন্তু এককভাবে যদি একক ক্রেডিট এক ব্যক্তিকে সব কিছু দেওয়া হয় তাহলে বাকি যোদ্ধাদের পজিশন কোথায় থাকে? এইটাও যুদ্ধকে কুক্ষিগত করার আগের আমলে যারা ছিল ফেসিবাদী আমলে তারাও এইভাবে করেছে, এবং তারা করতে গিয়ে লজ্জাজনকভাবে জিয়াউর রহমান সাহেবকে পাকিস্তানের দালাল, চোর কোনো কিছু বলতেই বাদ দেয় নাই। আমরা ওই রাজনীতি আর দেখতে চাই না। আপনারা সাক্ষী, এই জুলাই যুদ্ধের পরে অনেকে কার কত সদস্য দলীয় শহীদ হয়েছে তার ভাগ বাটোয়ারা করেছেন। আমরা সেদিন প্রতিবাদ করে বলেছিলাম আমরা এটা নিন্দা জানাই। শহীদরা কোনো দলের প্রপার্টি নয়, এই শহীদরা জাতির গর্বিত সম্পদ। আমরা দলীয় ভিত্তিতে কোনো ভাগ বাটোয়ারা করতে চাই না। চেষ্টা করেছি আমাদের অবস্থান থেকে শহীদ পরিবারগুলোর কাছে যাওয়ার, কিন্তু এটা দাবি করতে পারি না যে আমাদের কাছে তাদের যে হক ছিল সব আমরা আদায় করে ফেলেছি, এটা কখনো দাবি করব না। তবে এটা নির্দ্বিধায় বলবো, আগেও বলেছি এখনো বলছি, ছিলাম আপনাদের সাথে পরিবারের সদস্য হিসাবে, এখনো আছে এবং থাকবো ইনশাআল্লাহ। প্রিয় জুলাই যোদ্ধাবৃন্দ, আহত, এর পরের শব্দটা বলতে আমার কলিজায় লাগে, পঙ্গু শব্দটা বলতে।
আমি 7 তারিখ ঢাকা মেডিকেল কলেজে গিয়েছিলাম আহত ভাই বোনদের দেখতে। একজনের এক হাত শেষ, এক পা শেষ। আমি তাকে বললাম, তোমার সম্পদ দিয়ে দিছো, জাতির প্রয়োজনে আগামীতে তো আর তুমি কিছু করতে পারবে না। বললে, কেন পারবো না? বললাম, তোমার তো এক হাত এক পা শেষ, পা তোমার 60 টুকরা আর হাত তোমার কেটে ফেলেছে। আমাকে বলল, বাকি শরীরটা আমার এখনো আছে, তাইও দেবো ইনশাল্লাহ। এই ভাইদের প্রতি, এই বোনদের প্রতি আমরা গভীরভাবে কৃতজ্ঞ। জীবনের সব কিছু দিয়েও তাদের ঋণ পরিশোধ করা সম্ভব নয়। সংসদে আমরা দাবি করেছিলাম, যেহেতু সবাই মজলুম, যেহেতু মাসের পর মাস সেখানে বসে আপনারা কনসেনসাস পরিষদে, ঐক্যমত্য পরিষদে কথা বলেছেন, কমিশনে, যেহেতু আপনারাই প্রথম দাবি করেছিলেন যে আপনারা গণভোট চান, যেহেতু আপনাদের নেতাও বলেছেন যে গণভোটে হা বলেন, আমরাও বলেছি আল্লাহর রাস্তায় গণভোটটাকে ফেলে দিবেন না। 70% মানুষের রায়কে যদি ফেলে দেন, এই দেশবাসীকে অপমান করার সামিল হবে। তারা আমাদের কথা শুনেননি। তাদের ওই ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে 2/3 যেটা, সেইটার বলেই তারা অনেকটা গায়ের জোরে এইটাকে ফেলে দিলেন। দেখবেন সংসদে দাঁড়াইলেই তারা বলে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই সংসদ গঠিত হয়েছে। যে জীবনে কখনো মিথ্যা কথা বলে না, তার কসমকে বলার প্রয়োজন হয় না যে আমি সত্য বলছি, কারণ মানুষ জানে যে সে সত্যবাদী। কিন্তু যে মিথ্যা বলে তাকেই কসমকে বলতে হয় এই কথাটা আমি সত্য বলছি, কারণ মানুষ জানে সে মিথ্যাবাদী। এই জন্য তার কথা মানুষ বিশ্বাস করবে না। শেষমেশ দেখেছেন, শেষ দিন আমরা যখন সংসদ থেকে ওয়াক আউট করে বের হয়ে আসি, সেই দিন সত্যিকার অর্থে ফেসিবাদের পক্ষে অবস্থান নিয়েছে দৃঢ়ভাবে বিএনপি, আমরা তার বিপক্ষে অবস্থান নিয়েছিলাম। গণভোটের রায় অমান্য করার দিনও আমরা ওয়াক আউট করে এসে বলেছি, চেয়েছিলাম সংসদে সমাধান, হয়নি। যেই জনগণ রায় দিয়েছে আমরা এখন সেই জনগণের কাছে ফিরে যাচ্ছি। আর যেদিন এই সমস্ত কমিশনগুলো, আমার 2-1 বন্ধু বলেছেন, আমি নাম নিচ্ছি না, নিতে কোনো অসুবিধা নাই, গুম কমিশন, মানবাধিকার কমিশন, তারপরে আপনার এই কি বলে পুলিশ সংস্কার কমিশন, পিএসসি, যেগুলো মানুষের জীবনের সাথে সম্পর্কিত, দুদক মানুষের নিরাপত্তার সাথে সম্পর্কিত, ফ্যাসিবাদকে ঠেকায় দেওয়ার জন্য প্রয়োজন, এই সব কিছু অবলীলায় ওই গায়ের জোরে, আবার ওই 2/3, গায়ের জোর মানে 2/3, ওই 2/3 বলে তারা ফেলে দিল। 40 মিনিটের ডিবেটে আমরা যখন বুঝতে পারলাম যে তারা বিচার মানে কিন্তু তাল গাছটা ছাড়বে না, তখনই আমরা ধিক্কার এবং নিন্দা জানিয়ে এই সংসদ থেকে বের হয়ে এসেছি। আমরা ফিরে এসেছি আপনাদের কাছে। আপনাদের আমরা কথা দিয়েছিলাম, আমরা যদি সরকার গঠন করতে পারি আপনাদের রায়ে, তাহলে আমরা এই সমস্ত ওয়াদা আমরা বাস্তবায়ন করব। বিএনপি ওয়াদা দিয়েছিল 31 দফা সংস্কারের কথা বারবার বলে, এর প্রথম দফাই ছিল সংবিধান সংস্কার করবে তারা। এখন তারা তার বিপক্ষে অবস্থান নিয়েছে। সুতরাং তারা শুধু জাতির সাথে না, তাদের যে সংস্কারের দফা সেইটার সাথেও তারা কিন্তু বিশ্বাসঘাতকতা করছে। নির্বাচনী ইশতেহারে বলেছিল যে কোথাও কোন স্তরে স্থানীয় সরকার পর্যায়ে কোনো অনির্বাচিত প্রতিনিধি তারা মানবে না, যদি না ওই জায়গায় কোনো নির্বাচিত প্রতিনিধি মারা যান কিংবা তিনি আইনের যারা দণ্ডিত হন, তার কোনো কিছুই ঘটেনি। এখন সব জায়গায় বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে ক্রিকেট বোর্ড, তারপরে জেলা পরিষদ, বেমালুম শুরু হয়েছে, বিশ্ববিদ্যালয়, সব জায়গায় এখন কু শুরু হয়েছে, অভ্যুত্থান বিএনপি শুরু করে দিয়েছে। সেই আওয়ামী ফ্যাসিস্ট বাকশালী কায়দায় আবার সেই একদলীয় শাসন বাংলাদেশের জনগণের ঘাড়ে তারা চাপাতে চায়। একটা জীবন আল্লাহ দিয়েছেন, লড়াই করব, জীবন দিব, শহীদ হব, মিথ্যার সাথে অন্যায়ের সামনে ইনশাআল্লাহ তাআলা লাজিম মাথা নত করব না, সংসদেও করব না, রাজপথেও করব না। কি হবে?
শেষ পর্যন্ত এক ভাই বলছে ফাঁসিতে ঝুলাবে, ঝুলান, হাসতে হাসতে ফাঁসির তক্তার উপর দাঁড়াবো ইনশাআল্লাহ। ওগুলো আমরা পরোয়াই করি না। প্রিয় ভাই বোনেরা, আপনাদের অন্তরের ব্যথা একেবারেই সত্য কথা, শতভাগ বুঝতে পারবো না, ইম্পসিবল। কারণ আমার কোনো সন্তান 24-এ শহীদ হয়নি, আমি নিজে গুলিতে আহত হইনি, আমার হাত পা ভেঙে টুকরা টুকরা হয়নি। সুতরাং যাদের কলিজার টুকরা শহীদ হয়েছে, যারা লড়াই করতে গিয়ে নিজেরা আহত হয়েছে, তাদের দুঃখটা তারাই 16 আনা বুঝতে পারবে, আমি পারবো না। কিন্তু মানুষ হওয়ার কারণে আল্লাহ যে মানবিক মনটা দিয়েছেন, এইটা দিয়ে চেষ্টা করি যে দেখি এই দুঃখী মানুষগুলার কিছুটা হলেও দুঃখ বুঝতে পারি কিনা। সম্মানিত ভাই বোনেরা, সেদিন একটা মব সৃষ্টি করা হয়েছে পার্লামেন্টের ভিতরে। আপনারা বাইরে একটার কথা বলেছেন, ভিতরে এদেরকে দাওয়াত দিয়ে খেয়ে নিয়ে গেল। কোনদিন, হ্যাঁ, সেদিন ছিল চাকরিতে, সরকারি চাকরিতে প্রবেশের সর্বশেষ বয়সসীমা কি হবে, এইটা কনসেনসাস পরিষদে, ঐকমত্য কমিশনে একমত হয়েছে আমরা সবাই যে এটা 32-এর পরিবর্তে 32 বছর। সেখানে তারা কিছু লোককে জুলাই যোদ্ধা হিসাবে নিয়ে বসালো দর্শক গ্যালারিতে, ভিআইপি গ্যালারিতে। উই আর প্লিজড। জুলাই যোদ্ধারা আসছে, এটা তো আমাদের জন্য খুশির ব্যাপার। তারা এই পার্লামেন্ট দেখবে, জাতি এবং জনগণের জন্য এখানে কি করা হচ্ছে তারা দেখে যাবে। কিন্তু হঠাৎ করে দেখি এই এজেন্ডা যখন আসে, তখন সরকারি দল থেকে তাদেরকে ইশারা দেওয়া হয়, অথচ পার্লামেন্টে দর্শক গ্যালারির দিকে চাওয়াও নিয়ম নাই। দর্শক এসেছে দর্শন করার জন্য, অবজার্ভ করার জন্য, এটা তাদের দায়িত্ব। তখনই আমরা বুঝলাম যে এটা পাতানো। এর আগে 2-1টা বিল পাশ হয়েছে যেগুলোর কোনো কাগজপত্র আমাদেরকে দেওয়া হয়, আমরা হাত তুলি। এরপরে এই বিলটা যখন এসেছে, তাও আমরা বুঝিনি এটা কি করতেছে। ওখানে কিছু নাই তো লেখা, 32, 33, 31, 30 কিছুই লেখা নেই। একটা মেমো আছে, অত দ্বারা অত দ্বারা অত দ্বারা, অথচ আমাদের সামনে কোনো কাগজ নাই, আমরা হাত তুলিনি। সরকারি দল থেকে আমাদেরকে খুঁচা দিয়ে বলা হলো, হ্যাঁ জুলাই যোদ্ধারাও এখানে আসেন, আপনারা এটাতেও হাত তুললেন না। আমরা বললাম কিসে হাত তুলবো, যে জিনিসে হাত তুলবো এটাই তো আমাদের সামনে নাই, কোনো কাগজপত্র নাই। আমাদেরকে অন্ধকারে রেখে এইভাবে তারা ব্ল্যাকমেইলিং করতে চেয়েছে। আমরা তাদের ব্ল্যাকমেইলিং এর পাতা ফাঁদে পা দেই নাই। সম্মানিত ভাইয়েরা, যেগুলাতে একমত হয়েছি, জাতির সামনে হয়েছি, আমরা সেখানে তো কোনো বাধা দেইনি, সমর্থন দিয়েছি। কিন্তু যেগুলা জাতির বিরুদ্ধে, অন্তর্বর্তী সরকার এসে যেগুলা সংশোধনের জন্য তারা প্রজ্ঞাপন জারি করলো অধ্যাদেশ দিয়ে, সেই জায়গাগুলোই বিএনপি এখন রেখে দিতে চায়। এটা নিঃসন্দেহে তারা ঘোষণা দিচ্ছে যে তারা আবার ফেসিবাদ কায়েম করতে চায়। ইনশাল্লাহ দিব না। ত্যাগ এই দেশবাসী স্বীকার করেছে, করব ইনশাল্লাহ। সর্বশেষ কি হয়েছে দেখেন, এতটুকু জায়গাও ছাড়ার কলিজা তাদের হলো না। জুলাই জাদুঘর, এটা জুলাইয়ের একটা বাস্তব চিত্র। আমি সেখানে গিয়েছিলাম, নাহিদ ইসলাম ছিলেন, আমরা এখানে ঘুরে এসেছি। ওখানে আয়নাঘরটাও আছে, গেলে দেখবেন কি জিনিস, একটা কবর, অন্ধকার একটা কবর, কবরের সমান একটা জায়গা। একটা মানুষ থাকে, খায়, ঘুমায়, পেশাব পায়খানা গোসল সবকিছু ওই জায়গার মধ্যে, একটা কবর। সেইগুলো ওখানে তুলে ধরা হয়েছে। এই জাদুঘরটা হবে জাতির সম্পদ। ঐকমত্য পরিষদে বসে একমত হয়েছে, আবার সংসদের বিশেষ কমিটিতেও সবাই একমত হয়েছে যে যেভাবে প্রস্তাবনা এসেছে অনুকূল অবিকল রেখে, অনুরূপ এবং অবিকল রেখে সেইটাই পাশ হবে। হঠাৎ করে সংসদের ভিতরে সমস্ত রেওয়াজ রীতিভঙ্গ করে সরকারি দলের একজন এখানে সংশোধন দিয়ে বসলো, আমরা কিছুই জানি না। এইটাকে দলীয়করণ করার জন্য বলা হলো এটা সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে, এখানে মন্ত্রী অথবা প্রতিমন্ত্রী না থাকলে এটা চলবে কিভাবে। আমাদের পক্ষ থেকে আমাদের চিফ হুইপ কথা বললেন, আমরা বললাম যে এই ধরনের শত সহস্র প্রতিষ্ঠান বাংলাদেশে আছে, এগুলার প্রধান মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী নয়।
আর এটা কোনো সাধারণ জাদুঘর নয়, অথবা জাদুঘরের কোনো শাখাও নয়। এটা গোটা জাতির সেই 47 থেকে শুরু করে 24 পর্যন্ত ঐতিহাসিক জিনিসগুলো এখানে তুলে ধরা হয়েছে। এই জাদুঘরটাকে আল্লাহর রাস্তে আপনারা রাজনীতিকরণ করবেন না। প্রথমে এক যুক্তি দিল, শেষে গিয়ে খোলামেলা বলে ফেললো যে আমরা তো নির্বাচন করেছি দলীয় সরকার কায়েম করার জন্যে। থলির বেড়াল বের হয়ে গেছে। জনগণের সরকার কায়েম করার জন্য নয়, দলীয় সরকার কায়েম করার জন্য। ভাই বোনেরা, আমরা সেই দুঃখ, ক্ষোভ, যন্ত্রণা, ব্যথা এবং ঘৃণা নিয়ে সেদিন ওয়াকআউট করেছি। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, যতদিন সংসদের ভিতরে লড়াই করতে পারবো ততদিন থাকবো, এর বাইরে 1 মিনিটও থাকবো না। রাজপথ আমাদের মূল ঠিকানা, সংসদ আমার মূল ঠিকানা নয়। সংসদে এই দেশের দুঃখী জনগণ একটা পরিবর্তনের আশায় আমাদেরকে পাঠিয়েছে। সেই পরিবর্তনের সূচনা যদি আমরা না করতে পারি, সেই সংসদ দিয়ে আমাদের কি হবে? অবশ্যই আমরা আল্লাহ চাইলে জনগণের চাহিদার ক্ষুধা পূরণের সাথেই থাকবো, এর বাইরে যাব না ইনশাআল্লাহ। আপনারা আশ্বস্ত করেছেন, আমরা শক্তি পেয়েছি, একসাথে লড়বো ইনশাআল্লাহ। এবং আমরা দৃঢ় আস্থাশীল, পরাজয় হবে চূড়ান্তভাবে ফেসিবাদের, বিজয় হবে জনগণের ইনশাআল্লাহ। এই বিজয়ে কোনো আপোষ নাই। আমরা একসাথে থাকব। আল্লাহ আমাদেরকে একসাথে থাকার তৌফিক দান করুন। আমাদেরকে আপনাদের বাইরে কেউ ভাববেন না। আমরা অনেক বড় পরিসরে, আরো অনেক বড় পরিসরে জুলাই যোদ্ধাদের কথা শুনতে চাই। তারও আয়োজন ইনশাল্লাহ করব। এই কথাগুলো শুধু আমরা শুনবো না, বাংলাদেশের 18 কোটি মানুষ শুনবে, বিশ্ববাসী শুনবে ইনশাআল্লাহ, এবং জাতির রাস্তা পেয়ে যাবে। আপনাদের সবাইকে গভীর কৃতজ্ঞতা। আজকে এই মত বিনিময় করার উদ্দেশ্য ছিল একটাই, যে গণ অভ্যুত্থানের হয়তো 2024 থেকে আমরা 2026 এসে পড়েছি। আর কয়েক মাস পরে হয়তো 2 বছর বর্ষপূর্তি হবে। কিন্তু গণ অভ্যুত্থানের এতগুলো সময় পরেও, এতদিন পরেও আমরা সবাই এক জায়গাতে আছি। আমরা সবাই সেই ঐক্যের জায়গাতেই আছি যে বাংলাদেশকে পরিবর্তন করতে হবে। এই বাংলাদেশকে সংস্কারের মাধ্যমে পরিবর্তন করতে হবে, এবং এই পরিবর্তনের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে বর্তমান বাংলাদেশের সরকার। বিএনপির সরকার বাধা হয়ে দাঁড়িয়েছে, সেটা সকলের মুখ থেকে এসেছে। আমরা শহীদ পরিবারদেরকে মনে করি বাংলাদেশের জনগণের সম্পদ। তারা জুলাই যোদ্ধারা বাংলাদেশের জনগণকে প্রতিনিধিত্ব করে। আমরা শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের নিয়ে কোনো রাজনীতি কখনোই করতে চাই নাই, কখনোই করব না। কিন্তু জুলাই যোদ্ধাদেরকে বর্তমান সরকার, বিএনপি, তারা নানাভাবে ব্যবহার করার চেষ্টা করছে। আমরা শুধু একটা কথাই বলেছি, যে আমাদের দাবির সাথে আপনারা ঐক্যমত হলে আমাদেরকে সমর্থন দিন। আমরা বলেছি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হতে হবে, কথা বলার স্বাধীনতা থাকতে হবে, বৈষম্য দূর করতে হবে, আধিপত্যবাদ থেকে মুক্ত করে বাংলাদেশকে স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে হবে, বাংলাদেশের অর্থনীতির উন্নয়ন করতে হবে, দুর্নীতি এবং লুটপাটের বিচার করতে হবে। কিন্তু আমরা দেখছি বাংলাদেশ সরকার গঠিত হওয়ার পর থেকে পিছনের দিকে হাঁটছে। বাংলাদেশ আবার পুরনো পথেই হাঁটছে, এবং জুলাই যোদ্ধাদের নাম ব্যবহার করে বর্তমান সরকার তার নানা কাজের বৈধতা দেওয়ার চেষ্টা করছে। কখনো তারা 71-এর নাম ব্যবহার করছে, কখনো তারা জুলাই যোদ্ধাদের নাম ব্যবহার করছে। তারা আসলে কোনোটাকেই ধারণ করে না। তারা সকল আন্দোলনের সুবিধাভোগী ছিল, সকল আন্দোলনের সুবিধা নিয়েছে,
কিন্তু কোনো আন্দোলন, কোনো গণ আন্দোলনের তারা প্রতিশ্রুতি কখনোই রক্ষা করে নাই। ইতিহাস এটাই বলে। আজকে এখানে আমার থেকে অভিজ্ঞ লোকেরা আছেন যারা 91-এর পার্লামেন্ট দেখেছে, যারা 90-এর গণ আন্দোলন দেখেছেন, অংশগ্রহণ করেছেন। 90-এর গণ আন্দোলনের পরে এই বিএনপি সরকার ক্ষমতায় ছিল, কিন্তু তারা সেই 90-এর গণ অভ্যুত্থানের 3 দলের জোটের যে রূপরেখা তৈরি হয়েছিল সেই রূপরেখাকে তারা অস্বীকার করেছিল। তারা এখন জুলাই সনদের কথা বলছে যে জুলাই সনদ তারা অক্ষরে অক্ষরে পালন করবে, কিন্তু এই জুলাই সনদকে তারাই কলুষিত করেছে। এই জুলাই সনদের তারা প্রত্যেকটা জায়গায় তারা লিখেছে, জোর করে সেই সময় ঐক্যমত কমিশনকে দিয়ে লিখিয়ে নিয়েছিল যে যেই দল ক্ষমতা আসবে সেই দল তার ইস্তিহার অনুযায়ী সংস্কার করবে। তাহলে তারা প্রথমে আপনাকে দেখাবে জুলাই সনদ যে আমি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করছি, পরে দেখাচ্ছে যে তাদের দলীয় ইস্তিহার। তো জুলাই সনদ তো তার দলীয় ইস্তিহার হতে পারে না। জুলাই সনদ তাদের দলীয় ইস্তিহার যদি তারা বাস্তবায়ন করবে তাহলে তো এত ঐক্যমত, এত আলোচনার কোনো প্রয়োজন ছিল না। ঠিক আছে, তাদের দলীয় ইস্তিহার, সেই ইস্তিহার তারা কতটুকু পালন করছে? সেই ইস্তিহারে, সেই 31 দফায় তারা যতটুকু কমিটমেন্ট করেছিল সেই কমিটমেন্ট গুলাও তারা ভঙ্গ করে গেছে। আমরা শেখ হাসিনার সময় যে পুলিশ ছিল সেই পুলিশ ক্রমান্বয়ে পুলিশ লীগ হয়ে গিয়েছিল। এখন হয়তো তারা জাতীয়তাবাদী পুলিশ বাহিনী তৈরি করার চেষ্টায় রয়েছে। না হলে কেন তারা পুলিশ কমিশন, সংস্কার কমিশন করবে না? সেটা অধ্যাদেশ তারা বাস্তবায়ন করবে না। শেখ হাসিনার সময় আমরা বিচার বিভাগ দেখেছি কিভাবে দলীয়করণ হয়েছিল, ফলে বিচারপতিদেরকে নিরপেক্ষভাবে নিয়োগ দিতে হবে, সেই অধ্যাদেশটাকে তারা বাতিল করে দিয়েছে। অর্থাৎ তারা দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানগুলো দলীয়করণের ফলে দেশে একটা স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল, ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হয়েছিল, সেই প্রত্যেকটি ব্যবস্থাকেই, প্রত্যেকটি প্রতিষ্ঠানের দলীয়করণকে তারা পুনর্বহাল রেখেছে। এটার মাধ্যমে তারা এটাই বার্তা দিতে চায় যে তারা সংস্কারের কথা, জুলাই সনদের কথা, জুলাই গণ অভ্যুত্থানের কথা মুখে বলবে কিন্তু অন্তরে ধারণ করবে না। তারা সে অনুযায়ী কাজ করবে না। ফলে বৈষম্যহীন বাংলাদেশ, সংস্কারের বাংলাদেশের পথে আমাদেরকে আবার ঐক্যবদ্ধ হতে হচ্ছে। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আপনারা অলরেডি মাঠে নেমেছেন, আপনারা অলরেডি কথা বলছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কিছু ভাইয়েরা অনশন করেছে দীর্ঘ কয়েক ঘন্টা এই গণভোটের গণরায়কে বাস্তবায়ন করার জন্য। আমরা 72 ঘন্টা তারা যারা অনশন করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা আশা করেছিলাম যে সরকার দল সেখানে যে উপস্থিত হবে, তাদেরকে আশ্বস্ত করবে, কিন্তু আমরা দেখেছি তারা যায়নি। আমরা তাদেরকে ধিক্কার জানাই যারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নিল না, যারা এই অধ্যাদেশগুলোকে বাতিল করে দিল। এখন আজকে করণীয় ঠিক করার জন্য এই মত বিনিময় সভার আয়োজন ছিল। আমার মনে হয় করণীয় আমরা ঠিক করতে পেরেছি কিনা? আমাদের গণ আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। গণ আন্দোলনের বিকল্প ছাড়া এই সরকার কোনোভাবেই এই সংস্কারের অধ্যাদেশ, এই সংস্কারের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করবে না। আমরা চেয়েছিলাম সংসদেই সকল ফয়সালা হবে, আমরা এখনো চাবো সংসদেই সকল ফয়সালা হবে, কিন্তু সংসদকে যদি সরকার ব্যর্থ করে দেয়, সংসদকে যদি সরকার কুক্ষিগত করে দেয়, তাহলে রাজপথে আসার জন্য আমরা সর্বাত্মকভাবে প্রস্তুতি নিচ্ছি। কিন্তু আমরা আপনাদের প্রতি এটাও বলবো যে আমরা এবার সবাই যাতে একটু ধৈর্য ধরি, পরিকল্পনা মোতাবেক আমাদেরকে এবার রাজপথে নামতে হবে। কারণ এবার রাজপথে আমরা নামবো ব্যর্থ হওয়ার জন্য না, অর্ধেক সফল হওয়ার জন্য না, সম্পূর্ণভাবে সফল হওয়ার জন্যই আমরা এবার রাজপথে নামবো। সেটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। শহীদ পরিবার, আহত যোদ্ধা, জুলাই যোদ্ধা যারা রয়েছেন, আমরা হয়তো অন্তর্বর্তী সরকারের সময় আপনাদের পাশে সম্পূর্ণভাবে দাঁড়াতে পারি নাই, কিন্তু তারপরে আমরা চেষ্টা করেছি সর্বাত্মকভাবে। আমরা এই সরকার জুলাই যোদ্ধাদের পক্ষে বড় বড় কথা বলে, আমরা আগে দেখতে চাই তারা অন্তর্বর্তী সরকার থেকে কি বেশি করতেছে জুলাই যোদ্ধাদের জন্য, সংস্কারের জন্য তারা কি বেশি করতেছে। জুলাই অধিদপ্তর সেটা অন্তর্বর্তী সরকারের সময় করা হয়েছিল। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন যারা অন্তর্বর্তী সরকারের সময় করা হয়েছিল, সবগুলা জিনিস অন্তর্বর্তী সরকারের সময় তারা সেগুলাকেই কিছুটা বাস্তবায়ন করার চেষ্টা করছে। অনেক জায়গায় সেগুলোতেও তাদের অনীহা দেখা যাচ্ছে। ফলে আপনাদের প্রতি আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, আমরা আবারও প্রস্তুতি নিচ্ছি, আমরা আবারও ঐক্যবদ্ধ আছি। আমাদের দল মত নির্বিশেষে, এটা কোনো দলের বিষয় না, এটা কোনো জোটের বিষয় না, এটা বাংলাদেশকে রক্ষা করার বিষয়, জুলাই গণ অভ্যুত্থানকে রক্ষা করার বিষয়, জুলাই শহীদদেরকে তাদের যে রক্ত, সেই রক্ত যাতে ব্যর্থ না হয় সেই উদ্যোগের বিষয়।
এটার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে থাকবো। আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাই হয়তো কথা বলতে পারেন নাই, কিন্তু যারাই কথা বলেছেন সকলের আমরা সমান স্পিরিট দেখেছি, সবার কথা বলার, সবার মনের ভাষাটা আমরা বুঝতে পেরেছি। আমরা আবারও ঐক্যবদ্ধ আছি, রাজপথের জন্য প্রস্তুত আছি। ইনশাআল্লাহ আপনারা সবাই প্রস্তুত আছেন? তবে আপনাদের প্রতি একটা কথা বলে শেষ করতে চাই, এবার রাজপথের আন্দোলনে আপনারা সন্তান হারিয়েছেন, কেউ পা হারিয়েছেন, কেউ হাত হারিয়েছেন। এবার আপনারা সামনে নয়, এবার আজকে এই মঞ্চে যারা বসে আছি আমরা সবার সামনের সারিতে থাকবো। গুলি আসলে বুকে আগে আমাদের গুলিতে আসবে, আমাদের বুকে আসবে। আপনারা শুধু আমাদেরকে সহযোগিতা করবেন, দোয়া করবেন। ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা হবেই, সংস্কার প্রতিষ্ঠা হবেই। শুধু বিএনপি কেন, আরো যেই শক্তি হোক না কেন, যে কোনো পরাশক্তি আসুক না কেন, বৈদেশিক শক্তি আসুক না কেন, আমরা তাদেরকে পরাজিত করে ছাড়বো ইনশাআল্লাহ। ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, ইনকিলাব ইনকিলাব। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের 133টা অধ্যাদেশ, এর মধ্যে ইতিমধ্যেই 20টা বাতিল হয়ে গিয়েছে। এগুলো আর নতুন করে আইন করার কোনো সুযোগ নেই। বিএনপি যদি করে তাদের মতো করে করবে। এই বাংলাদেশের সংস্কারের জন্য যেই প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের আওয়ামী লীগ ধ্বংস করে গিয়েছিল, সেগুলোর স্বাধীনতার জন্য এই 20টা অধ্যাদেশ বাকি 113টা অধ্যাদেশের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ছিল। তার মানে শুধুমাত্র একটা অভ্যুত্থানের প্রেক্ষাপটের পূর্বে এবং পরে বিএনপি, জনাব তারেক রহমান কিংবা তাদের নির্যাতিত নেতাকর্মীরা বাংলাদেশের যে সংস্কারগুলো চাইতো, যেই প্রতিষ্ঠানগুলো দ্বারা তারা জুলুমের শিকার হয়েছিল, যেই প্রতিষ্ঠানগুলোকে তারা স্বাধীন সার্বভৌমভাবে চলার আকাঙ্ক্ষা পোষণ করেছিল, তারা ক্ষমতায় আসতে না আসতে ওই প্রতিষ্ঠানগুলোকে আবার তাদের মতো করে চালাতে চায়, ওই প্রতিষ্ঠানে আবার সরকারি দলের ছড়ি ঘুরাতে চায়। এ কারণেই তারা গুম অধ্যাদেশ বাতিল করেছে, দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ বাতিল করেছে, মানবাধিকার অধ্যাদেশ বাতিল করেছে, বিচার বিভাগের স্বাধীনতার অধ্যাদেশ বাতিল করেছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, দুঃখজনক হলে এটাই সত্য যে বিএনপি তাদের জায়গা থেকে ক্ষমতায় এসেছে আওয়ামী লীগের ভোটের মাধ্যমে। তাদের সাথে একটা আওয়ামী লীগের অলিখিত চুক্তি ছিল। আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা, ইভেন শেখ হাসিনা পর্যন্ত দেশের বাইরে বসে এখন এই কথাগুলা বলে। তো এর মধ্য দিয়ে এখন সবচেয়ে বড় যে সমস্যাটা হয়েছে আমার জুলাইয়ের যোদ্ধাদের, শহীদ পরিবারদের, যে অভ্যুত্থানের পরে এই নতুন সরকারটা যখন গঠন করলো, তারপর থেকে আমরা দেখতে পেলাম সেই অলিখিত চুক্তির কারণে যারা ওই জুলাই যোদ্ধাদের উপরে অভ্যুত্থানের সময় আক্রমণ করেছিল, যারা আমাদের শহীদ ভাইদের হত্যার জন্য দায়ী, তাদের অনেক দাগী আসামিরা এখন জামিন পেয়ে যাচ্ছে। আমাদের আহত যোদ্ধাদের উপরে ঢাকা শহর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যারা হুমকি দিয়েছিল, আক্রমণ করেছিল, লাঠি দিয়ে পিটিয়েছিল, তারা এখন আবার ওই একই জায়গায় বুক ফুলিয়ে বেড়াচ্ছে এবং আমার আহত যোদ্ধা আর শহীদ পরিবারদেরকে বলছে যে তোদের সময় শেষ হয়ে এসেছে, আমরা ফিরে এসেছি, দেখব তোরা কি করতে পারিস। এইরকম হুমকির মধ্য দিয়ে আমার শহীদ পরিবাররা যাচ্ছে, আমার জুলাই যোদ্ধারা যাচ্ছে। আমরা বিএনপিকে আহ্বান করব যে আপনারা যদি আপনাদের জায়গা থেকে মনে করেন যে আপনারা বিরোধী দলের কবর খুঁড়বেন, আবার নিজেরা সংসদীয় স্বৈরতন্ত্রের পথে হাঁটবেন, তাহলে মনে রাখবেন ওই কবরের আপনাদের জায়গাটা হবে সবার আগে। এবং শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের সর্বশেষ একটা কথাই বলবো যে আপনারা দয়া করে কোনো কিছুর বিনিময়ে, কোনো কিছুর বিভিন্ন ধরনের তারা তাদের জায়গা থেকে আমরা দেখাচ্ছি, আপনাদেরকে আশা দেখাচ্ছে, লোভ দেখাচ্ছে, দয়া করে এগুলোর বিনিময়ে বিভাজিত হয়ে সামগ্রিকভাবে আপনাদের যে আকাঙ্ক্ষাটা, এটাকে ক্ষতিগ্রস্ত করবেন না।
কারণ এই আকাঙ্ক্ষা যদি ক্ষতিগ্রস্ত হয়, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে, আর বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হলে আপনিও বাংলাদেশের অংশ, আপনিও এটা হবেন। আমরা আপনাদেরকে কোনো দলের ব্যানারে দেখতে চাই না। আমরা চাই সকল শহীদ পরিবার এবং আহত যোদ্ধারা একসাথে যে আকাঙ্ক্ষা নিয়ে আপনাদের পরিবারের মানুষগুলো জীবন দিয়েছে, আপনারা ওই আকাঙ্ক্ষার পক্ষে থাকুন। যদি আমরা এর পক্ষে কথা বলি তাহলে আমাদের পক্ষে কথা বলতে পারেন, যদি আমরা বিপক্ষে কথা বলি তাহলে প্রয়োজনে আমাদের বিপক্ষে কথা বলবেন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য দেওয়ার কোনো কিছু নাই, স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, এই বিএনপি ক্ষমতায় আসার পরে তারা শহীদি রক্তের সাথে বেঈমানি করেছে, তারা শহীদ পরিবারদের সাথে গাদ্দারি করেছে, তারা জুলাই যোদ্ধাদের অপমান করেছে। তাদের জানিয়ে দিতে চাই, বাংলার মাটিতে জুলাই বিক্রি হবে না। অতএব ওই দিল্লির পরিকল্পনায় আওয়ামী লীগের রেখে যাওয়া অসমাপ্ত কাজ যদি বিএনপি পূরণ করার জন্য ক্ষমতায় যায়, তাহলে তাদের জানিয়ে দিন আমরা প্রস্তুত আছি। 1 জুলাই গিয়েছে, আরেক জুলাই আসবে, আবারও গণভোটদান হবে ইনশাআল্লাহ। কিন্তু গণভোটের আলোকেই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এর আগ পর্যন্ত আমরা থামবো না ইনশাআল্লাহ। যদি না হয় সংসদে, সমাধান হবে রাজপথে। আপনারা প্রস্তুত আছেন? দেখা হবে বিজয়ের মঞ্চে, বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। 2006 সাল থেকে আমরা বিএনপির সাথে বাংলাদেশ লেবার পার্টি আন্দোলন সংগ্রামে ছিলাম। আমাদের সেই 4 দলীয় জোটের পরে আমাদের শীর্ষ নেতাদের মধ্যে নিজামী ভাইকে ফাঁসি দেওয়া হয়েছে, বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করে বিনা চিকিৎসায় হত্যা করা হয়েছে, এবং আমি মতিঝিলের শাপলা চত্বরে যুবলীগের সন্ত্রাসীরা আমাকে নির্মমভাবে, বর্বরোচিতভাবে যেভাবে হত্যার উদ্দেশ্যে হামলা করেছিল, আমার পুরো পিঠ সাদা। লক্ষ লক্ষ মামলা দিয়েছিল আওয়ামী লীগ, গুম করেছে, খুন করেছে, আয়নাঘর করেছে। তারপরেও আজকে বিএনপি ক্ষমতায় যাওয়ার পরে যেই চেহারা জাতির সামনে উন্মোচিত করছে, আজকে ঘৃণা লাগে, লজ্জা লাগে। এই বিএনপি সেই বিএনপি নয়। আজকে আমরা শহীদ পরিবারের বক্তব্য শুনেছি, আহত ভাই বোনদের বক্তব্য শুনেছি। তারা কোনো পয়সা চায় নাই, তারা কোনো টাকা চায় নাই, তারা চাকরি চায় নাই, তারা শুধুমাত্র চেয়েছে যে শহীদদের বিচার করতে হবে, বাংলাদেশে যেন কোনো ফ্যাসিবাদ তৈরি না হয়, এজন্য জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে। আজকে 50% ভোট পেয়ে বিএনপি বলেছে তারা ক্ষমতায় গেছে, আর 70% ভোট পেয়েছে গণভোট। আজকে বিএনপি যদি 70% ভোট যদি মেনে না নেয়, আমরা 50% ভোটকেও মেনে নেব না, আমরা এই সরকারকে মেনে নেব না। রাজপথে সমাধান হবে। আপনারা সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? আন্দোলনের মাধ্যমে আমরা জুলাই সনদকে বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ। আপনাদের রক্ত আত্মত্যাগের মধ্য দিয়ে যে বাংলাদেশ আপনারা চেয়েছিলেন, আমরা চেয়েছিলাম। একদিকে ত্যাগ, রক্ত, জীবন দেওয়ার যে ভার, কষ্টের ভার, সেখানে আপনারা আক্রান্ত। আবার স্বপ্ন পূরণ না হওয়ার ভারেও কিন্তু আপনারা আজকে আক্রান্ত, আমরা আক্রান্ত। আমরা আজকে মত বিনিময়ে অনেক কথাই আপনাদের কাছ থেকে পেলাম। এখন আমাদের পার্লামেন্টে যারা লড়াই করছেন, রাজপথে লড়াইয়ের জন্য যারা দৃষ্টিভঙ্গি দিয়েছেন, তাদের বক্তব্য শোনার জন্যই মূলত আপনারা অপেক্ষা করছেন। আমি আর বক্তব্য না বাড়িয়ে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই, যারা কষ্ট করে এই মত বিনিময় সভায় এসে 11 দলকে আপনারা কৃতজ্ঞতা ভাষায় আবদ্ধ করেছেন। আহতদের জন্য তাদের আশু সুস্থতা এবং আরোগ্য কামনা করছি। যারা জীবন দিয়ে চলে গেছেন, জান্নাতে তাদের উচ্চ মাকাম কামনা করছি। শহীদদের স্বজনদের আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, এই দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।